চলো শুরু করা যাক আজকে। আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ কিনা একটু রিজভি জানাও তো, রাফিদ হাসান রিজভি। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে, তাহলে কোনো প্রবলেম নাই। আমাকে যদি না শোনা যায় আনমিউট করে বলবে, এমনি বাকি ফুল টাইম মাইক্রোফোন মিউট করে রাখবে, কারণ অনেকদিন ধরে অনলাইন ক্লাস করছো আর নিশ্চয়ই এটিকেট বা ম্যানার গুলো শিখে গিয়েছো, আমি আশা করছি। চলো শুরু করা যাক আমাদের ইংরেজি। ইংরেজিতে তোমরা যদি খেয়াল করো, ঠিক আছে, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ইংরেজিতে একটা জিনিস তোমাদেরকে দেখাই। ইংরেজিতে প্রতি বছর আসছে এমন একটা রিটেন আইটেম, কি জানো? অলমোস্ট প্রতি বছর এসেছে। তুমি রিটেন গুলো খেয়াল ওকে করো। স্যার। একটু খেয়াল করো প্যারাগ্রাফ এন্ড কম্পোজিশনটা, যদি খেয়াল করো, দেখো কম্প্রিহেনশন এন্ড অনেকগুলো। সিনটেক্স এটা না, নট দিস ওয়ান, ঠিক আছে, এইটা না। তুমি যদি খেয়াল করো যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন প্রথমটা, অর্থাৎ প্যারাগ্রাফ রাইটিং, যদি খেয়াল করো, এটা অলওয়েজ এসেছে। রাহা মাইক্রোফোন মিউট করো নাই, মাইক্রোফোন মিউট করতে হবে। ওকে, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন 2014 সাল, 23 সাল, 23 সালে তো আলাদা রকমের সিলেবাস ছিল, আলাদা রকমের বই ছিল, ঠিক আছে। বাট মাঝে প্রতি বছরে 10 মার্ক কিন্তু একদম ফুল বরাদ্দ থেকেছে তোমার প্যারাগ্রাফ রাইটিং এ, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফও তোমাকে লিখে দিতে পারে। এই প্যারাগ্রাফ জিনিসটা কিভাবে লিখবা, এটা অনেকের সুস্পষ্ট ধারণা নাই তোমাদের। আজকের ক্লাসটা মূলত তোমাদের একটা ক্লিয়ার গাইডেন্স হবে প্যারাগ্রাফ রাইটিং এর উপরে, একদম বড়রা যেভাবে প্যারাগ্রাফ লিখে সেভাবে কিভাবে প্যারাগ্রাফ লিখে। আমরা তো অনেক সময় অনেক রকম প্যারাগ্রাফ লিখে থাকি, যা ইচ্ছা মনে আসে লিখে দিই, কিন্তু এটা আসলে প্যারাগ্রাফ না। একটা প্যারাগ্রাফ লেখার সুস্পষ্ট একটা নিয়ম আছে। আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের অর্ক স্যার। আজকে আমাদের টপিকটাই হলো প্যারাগ্রাফ রাইটিং। আশা করি তোমরা স্ক্রিনটা খুব ভালো মতো দেখতে পাচ্ছ। স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। মাইক্রোফোন যেন ভুলেও একটা টাইমেও যেন কারো কি না থাকে বলো তো, ভুলেও মাইক্রোফোন অন না থাকে, শুধু শুধু কোনো কারণে মাইক্রোফোন কাইন্ডলি অন করবে না। ওকে, চলো শুরু করা যাক। একটু ওয়েট করো তোমরা, আমি একটু স্লাইডটা হারাই ফেলছি, আরেকবার বের করি। এই যে প্যারাগ্রাফ রাইটিং আমরা ছিলাম, তোমাদের তো বিভিন্ন বিষয়ে প্যারাগ্রাফ আসে। তোমাদেরকে জুলাই আন্দোলন নিয়ে প্যারাগ্রাফ লিখে দিতে পারে, তুমি প্রাইম মিনিস্টার হইলে একদিনের জন্য কি করবে এটার উপরে প্যারাগ্রাফ লিখে দিতে পারে। তুমি যদি একটা পাখি হতে, তাহলে তোমার জীবনটা কেমন হতো, তখন তোমার জীবনের ইচ্ছা কি, এটা নিয়েও একটা প্যারাগ্রাফ আসতে পারে, তাই না? এরকম অনেক টাইপের প্যারাগ্রাফ বা গাইডেড রাইটিং বা ডেসক্রিপটিভ যে প্যারাগ্রাফ বা ডেসক্রাইব করা বা বর্ণনা করা, এরকম প্যারাগ্রাফ কিন্তু আসে। তো হতে পারে ফর্মাল কোনো টপিক, যেমন ফর্মাল বলতে কি, তোমাকে ধরো জুলাই আন্দোলন যেটা বললাম, এরকম ধরো প্যারাগ্রাফ লিখতে দিল, ওইটা অনেক ফর্মাল। ওইটা একটা নির্দিষ্ট ঘটনা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা লিবারেশন ওয়ার, এই টাইপ টপিক গুলো হলো ফর্মাল টপিক। কিন্তু তোমাকে যদি বলে যে একদিনের জন্য প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হলে তুমি কি করতে, এইটা কিন্তু একদম ফর্মাল টপিক না। তখন তোমাকে চিন্তাগুলোকে প্রসার ঘটাতে হবে বা চিন্তার কি বাউন্ডারিটা বাড়াই দিতে হবে। তখন তুমি কিন্তু ক্লাস 6-এ ক্যাডেট ভর্তি হচ্ছ কোনো শিক্ষার্থী না, তখন তুমি হেড অফ দ্য স্টেট, তাই না, দেশের প্রধান। তোমার হাতে অনেক পাওয়ার তখন। যদিও বর্তমানে কি বা বাস্তবে নাই, বাট আমি দোয়া করি তোমাদের মধ্যে থেকে কেউ একজন প্রাইম মিনিস্টার হও বা প্রেসিডেন্ট হও। বাট এই মুহূর্তে তো তোমরা স্টুডেন্ট, বাট তোমাদের চিন্তা করতে হবে একটা প্রাইম মিনিস্টারের মতো। সো রিটেন আইটেম বা এই যে রাইটিং পার্ট, এটা শুধু মুখস্থ লেখার বিষয় না। কিছু কিছু ব্যাপার তোমাকে মুখস্থ করতে হয় কিছু টপিকে। যেমন মুক্তিযুদ্ধ নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, তোমাকে জানতে হবে যে কোন মাসে কি হয়েছে, কয় তারিখে কি হয়েছে, কবে তারা ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তারপরে অপারেশন সার্চলাইট কি ছিল। এগুলো হলো ইনফরমেশনটাকে মনে রাখতে হচ্ছে তোমাকে কিছু প্যারাগ্রাফে। আর কিছু কিছু প্যারাগ্রাফে তোমাকে কিছুই মনে রাখতে হবে না, তোমার চিন্তাটাকে প্রসার ঘটাতে হবে। চিন্তার প্রসার মানে বুঝছো, তুমি কতটুকু মানে, তুমি একটা কথা শুনেছো কখনো যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স? থিঙ্কিং আউট অফ দ্য বক্স মানে কি জানো? তোমরা কি কেউ বলতে পারবে? হ্যান্ড রেজ করো তো, থিঙ্কিং আউট অফ দ্য বক্স মানে কি? টপিকের বাইরে কিছু চিন্তা করা। টপিকের বাইরে বা গতানুগতিক, আমরা যেভাবে চিন্তা করে থাকি তার বাইরে গিয়ে কিছু চিন্তা করা, তাই না? এরকম। ওকে, প্যারাগ্রাফ কিভাবে লেখা যায় চলো দেখি। তোমাদের অনেক কঠিন করে বোঝাবো না, তোমাদেরকে বোঝাবো খুবই সহজ করে, আমি বোঝানোর চেষ্টা করব। একদম শুরু দেখো, এখানে কি লেখা আছে, স্ট্রাকচার অফ আ ওয়েল ডেভেলপড প্যারাগ্রাফ। নোট করতে হবে না, পিডিএফটা আমি দিয়ে দিই।
ঠিক আছে, এটা এটা নোট করতে হবে না, আগে বোঝো একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার কি। প্রথমে বুঝতে হবে একটা প্যারাগ্রাফ কি। একটা প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারা। একটা এসে আর একটা প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি জানো? একটা এসের মধ্যে ওই টপিকের A to Z মোটামুটি সব থাকে। যে টপিকটা দিবে এসের মধ্যে ওইটা সব থাকে। কিন্তু প্যারাগ্রাফ হয় একটা খুবই ছোট একটা টপিকের উপর, একটা নির্দিষ্ট ব্যাপারের উপর। কারণ তুমি এক প্যারা লিখতে পারবে, প্যারাগ্রাফ মানে কি জানো, একটা প্যারা। প্যারাগ্রাফের মধ্যে তুমি একটাই প্যারা লিখতে পারবে। সো তোমার টপিকটা কিন্তু খুবই ছোট। তুমি কিন্তু একদম দুনিয়া উদ্ধার করতে পারবে না একটা প্যারাগ্রাফ লিখে, মানে দুনিয়ার সবকিছু এক প্যারাগ্রাফে এনে ঢুকাবা, এটা কিন্তু হয় না। ঠিক আছে, যেমন তুমি প্রেসিডেন্ট হলে কি করবা, এর মধ্যে তুমি যা যা করবা খালি ওই জিনিসগুলোই থাকবে। ঠিক আছে, মানে এর বেশি কিছু না। এর বেশি কিছু না, ধরো তোমার তুমি কি কি করবা মেইনলি এইটা। আচ্ছা, আরো বিষয় আছে। ধরো লিবারেশন ওয়ার নিয়ে বেসিক ভাবে লিখতে গেলে আমরা কিভাবে লিখি? ধরো একদম তুমি কি ডিটেইল পুরা লিখতে পারবা? তোমাকে শুধু তো অপারেশন সার্চ লাইট যদি তুমি ডিটেইল লিখতে যাও তাহলেই তো এক প্যারাগ্রাফ 5 পেজ 6 পেজ হয়ে যাবে। যদি অপারেশন সার্চ লাইট কে করলো, কিভাবে করলো, কয়দিন ধরে নকশা করা হলো, সব যদি তুমি বের করতে যাও এটা কিন্তু অনেক বড়। আর তুমি কিন্তু ছোট ছোট করে মানে মোটামুটি লিবারেশন ওয়ার টপিকটা গুছাবে। এখন দেখো, প্যারাগ্রাফের যে স্ট্রাকচারটা হলো এরকম যে প্রথমে আমরা একটা জিনিস বলি টপিক সেন্টেন্স। এই জিনিসটা বোঝা খুব দরকার। ঠিক আছে, টপিক সেন্টেন্স হলো একটা ওয়েল ডেভেলপড প্যারাগ্রাফ বা একটা সুন্দরভাবে তৈরি করা প্যারাগ্রাফের প্রথম বাক্য, প্রথম 1 থেকে 2 বাক্য। মোটামুটি একটা টপিক সেন্টেন্স বা প্রথম 1 2 বাক্যে তোমাকে বুঝাই দিতে হবে যে এই প্যারাগ্রাফে তুমি কি কি লিখেছো। মানে প্রথম 1 2 বাক্যের মধ্যে তোমাকে একটা হিন্ট দিয়ে দিতে হবে, বুঝছো? ধরো তুমি আহ, আমি তোমাকে এক্সাম্পল দিয়েও বোঝাবো। আচ্ছা, কল আসতেছে, একটু পরে আমি হুম, বলো। এক্সাম্পল দিয়েও বোঝাবো, প্যারাগ্রাফ লিখে দেখাবো তোমাকে। ঠিক আছে, তখন তুমি বুঝবে আসলে কিভাবে হয়। মেইন আপাতত জেনে রাখো যে টপিক সেন্টেন্স হইলো কি জিনিস। টপিক সেন্টেন্স হলো এমন প্যারাগ্রাফের শুরুর প্রথম 1 2 বাক্য যেটা ওই প্যারাগ্রাফের অবস্থা বোঝায়। মানে প্যারাগ্রাফে তুমি কি কি আলোচনা করবে এটার একটা ধারণা দিয়ে দিবে। ঠিক আছে, টপিক সেন্টেন্স মাধ্যমে তুমি ধারণাটা পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, ক্যামেরা অন রাখো সবাই। হ্যাঁ, অনেকের অন আছে। মুনিফকে দেখতে পাচ্ছি, নহিন, মাহাদি, তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো টপিক সেন্টেন্স কি আরো একটু পরে যাক। ঠিক আছে, এখন এই টপিক সেন্টেন্সের সাপোর্টিং ডিটেল। আচ্ছা, সাপোর্ট করা মানে কি বলতো? সাপোর্ট করা মানে কি? সমর্থন করা। Support- সমর্থন করা, এক্স্যাক্টলি। তুমি যে টপিক সেন্টেন্সে নিশ্চয়ই তুমি হিন্ট দিয়ে দিয়েছো যে প্যারাগ্রাফে তুমি কি কি লিখবা। এখন তুমি যে জিনিসগুলো লিখেছো ওইটা কেন লিখেছো বা ওইটা ডেসক্রাইব করতে হবে। মানে ভেঙে ভেঙে লেয়ারে লেয়ারে বিভিন্ন লেয়ার দেখেছো না? একটা কেকের, তোমরা তো অনেকে কেক পছন্দ করো, কেকের বিভিন্ন লেয়ার থাকে তাই না? প্যারাগ্রাফেরও এরকম থাকে। একদম ক্রিম যে লেয়ার ওইটা হলো টপিক সেন্টেন্স। তারপরের লেয়ার তুমি কি সাপোর্টিং ডিটেল, তারপরে আরেকটা সাপোর্টিং ডিটেল ধরতে পারো। প্যারাগ্রাফটা হলো এরকম 5টা লেয়ারের কেক। একদম ক্রিমের লেয়ারটা হলো টপিক সেন্টেন্স, তারপরে তিনটা, আমরা মোটামুটি 10 মার্কের প্যারাগ্রাফে 3টা সাপোর্টিং ডিটেল দিয়ে থাকি। এখন আমরা তুমি হলো একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, এখন কঠিন লাগতে পারে দেখে মনে হতে পারে। দেখো, 3টা এখানে কিন্তু সাপোর্টিং ডিটেল আছে। আর লাস্টে কনক্লুডিং সেন্টেন্স মানে কি? কনক্লুড করা মানে কি জানো? শেষ করা। মানে শেষ করার জন্য যে একদম বটমটা, ঠিক আছে, একটা কেকের একদম তলানিটা যেটা, সেটা হলো কনক্লুডিং। বাট কেকের তলানি তোমরা পছন্দ না করলেও প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মহিউদ্দিন, স্ক্রিনে কোনো দাগাদাগি করবে না, কেউ কিছু দাগাদাগি করবে না। আমি কিন্তু কোনো পারমিশন নিয়ে রাখি নাই তোমাদের থেকে, বাট যদি দেখি আমি কিন্তু বের করে দেবো, ক্লাস করতে পারবো না, সিম্পল। ওকে, টপিক সেন্টেন্স তাহলে একদম উপরের লেয়ার, ক্রিমের লেয়ার। তারপরের লেয়ারটা কি? সাপোর্টিং ডিটেল। তারপর 1 2 3 সাপোর্টিং ডিটেল। তারপরে কনক্লুডিং সেন্টেন্স। আমরা দেখবো সামনে যে এই জিনিসগুলো আসলে কি। এখন এই জিনিসগুলো চলো দেখি। আমরা তো টপিক সেন্টেন্স বললাম, এখানে দেখো লেখা আছে যে প্যারাগ্রাফ। দেখো, প্যারাগ্রাফ জিনিসটা কি? আ প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস। দেখো, আ প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স, মানে প্যারাগ্রাফে যে বাক্যগুলো থাকে এরা কিন্তু রিলেটেড। এরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, বিচ্ছিন্ন বাক্য না। আমার কথা বুঝতে পারতেছো? অবশ্যই একটা নির্দিষ্ট টপিকে, মানে কি একটা টপিকের উপরে এরা কানেক্টেড বেসড অন ওয়ান সেন্ট্রাল আইডিয়া। ঠিক আছে, একটা প্যারাগ্রাফের আইডিয়া বা টপিক সেন্টেন্স একটাই হয়। তুমি এই প্যারাগ্রাফে যা যা বলবে, ঠিক আছে, মেইনলি তুমি যে স্টেটমেন্টটা দিবে বা তোমার যে ওপিনিয়নটা শেয়ার করবা ওইটা একটাই। এখন ওইটাকে সাপোর্ট করার জন্য তুমি কিন্তু কয়েকটা কি করবা,
কয়েকটা কন্ট্রোলিং আইডিয়া দিবা, ঠিক আছে? কন্ট্রোলিং আইডিয়া বলতে কি, আমি তোমাকে বোঝাই। দেখো, তুমি যে আইডিয়াটা শেয়ার করবা, এই দেখো টপিক সেন্টেন্সের মধ্যে প্রথমত তোমাকে তো একটা টপিক দেয়া থাকবে। ধরো তোমার টপিকটা কি জানো? তোমার টপিকটা হলো মাই স্কুল। আমি বললাম ধরো, আচ্ছা দেখা যাচ্ছে না, মাই স্কুল, ঠিক আছে? এখন এখানে খেয়াল করো একটু, মাই স্কুল। এখন তুমি মাই স্কুল নিয়ে প্রথম বাক্য কি লিখবা প্যারাগ্রাফে? ঠিক আছে, অনেকেই লিখতে পারো মাই স্কুলস নেম ইজ এইটা। হুম, লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু ওইটা কিন্তু তোমার টপিক সেন্টেন্স না। টপিক সেন্টেন্সে তোমাকে হিন্ট দিতে হবে যে তুমি এই প্যারাগ্রাফে তুমি কি বলতে যাচ্ছ। দেখো এখানে কয়েকটা, এই তিনটা, প্রথম যে তিনটা আমি দেখতে পাচ্ছ টপিক সেন্টেন্স দিয়েছি, এইগুলো হলো কারেক্ট বা একটা গুড টপিক সেন্টেন্স। বাট এইটা একটা ব্যাড টপিক সেন্টেন্স, লাস্টে যেটা দেখতেছো লাল কালার, এটা একটা ব্যাড টপিক সেন্টেন্স। কেন? এখন প্রশ্ন এটা, ধরো স্কুল নিয়ে প্যারাগ্রাফ আসছে, আমার কথা ভালো মতো বুঝবে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। তুমি স্কুল নিয়ে বলতে পারো, প্রথমে নাম লিখেছো, ধরো প্রথম লাইনে না হয় লিখলে তুমি মাই স্কুলস নেম ইজ এইটা। তারপর তুমি লিখলে মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন বাংলাদেশ। এই যে তুমি তোমার একটা আইডিয়া শেয়ার করলা না, এই পুরা প্যারাগ্রাফ জুড়ে তুমি কিন্তু এখন এক্সপ্লেইন করবে যে তোমার স্কুল কেন বেস্ট। তারপরে ধরো তুমি এমনও লিখতে পারছো মাই স্কুল ইজ এ মডার্ন স্কুল। তখন তোমাকে পুরা প্যারাগ্রাফ জুড়ে বোঝাতে হবে যে তোমার স্কুল কেন মডার্ন স্কুল। তারপরে দেখো 3 নম্বরের বাক্যে আছে মাই স্কুল ইজ মাই ফেভারিট প্লেস। তখন তুমি এক্সপ্লেন করবা কি, কেন তোমার ফেভারিট প্লেস। দেখো তিনটা প্যারাগ্রাফ কিন্তু তিন রকম হবে, তিনটা প্যারাগ্রাফের কিন্তু টপিক সেম। টপিক কি বলো তো? মাই স্কুল। কিন্তু এই একই মাই স্কুল প্যারাগ্রাফ নিয়ে তুমি কিন্তু তিন ভাবে লিখতে পারো, একটা তোমার স্কুল কেন বেস্ট, একটা তুমি কেন মডার্ন, কেন তোমার ফেভারিট। ঠিক আছে, বাট তিনটাই কিন্তু কারেক্ট। তিন ভাবেই তুমি লিখতে পারবা, যে কোনো একটা ভাবে তুমি লিখতে পারবা। কিন্তু তুমি যদি টপিক সেন্টেন্স দাও মাই স্কুল ইজ লোকেটেড ইন ঢাকা, এটা কি আর এক্সপ্লেন করা যায়? এটা কি, কি তুমি আর মানে সাপোর্ট করতে পারো বা ভাঙতে পারবে? এটা তো একটা ফ্যাক্ট, তাই না? এটার কিন্তু আর ডেসক্রাইব করার সুযোগ নাই। এই পর্যন্ত বুঝেছো? কে কে বলো। আর আমি যে স্কুল নিয়ে বুঝে না বুঝলে আবার বলো, সমস্যা নাই। যদি না বুঝে থাকো আবার আমাকে জিজ্ঞেস করো, সমস্যা নেই। সাদ হ্যান্ড রেজ করেছে, আচ্ছা বুঝেও নাই কে? বুঝলে চুপ থাকো, না বুঝলে হ্যান্ড রেজ করো, ঠিক আছে? ওকে, আচ্ছা এ পর্যন্ত তাহলে আমি আমি পাচ্ছি যে আমার সব স্টুডেন্ট বুঝছে, আমার স্টুডেন্টরা ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাস করছে, তাহলে আমি ধরে নিই সবাই যদিও ক্লাস করছে না, পরীক্ষার টেনশনে অনেকে আছো। সো আশা করি বুঝতে পারছো যে কোনটা একটা গুড টপিক সেন্টেন্স আর কোনটা একটা ব্যাড টপিক সেন্টেন্স। মানে টপিক সেন্টেন্স হলো এমন একটা আইডিয়া সেই টপিকটা সম্পর্কে, যেটা তুমি পুরা প্যারাগ্রাফ জুড়ে এক্সপ্লেইন করবা, বুঝছো? টপিক সেন্টেন্স কিন্তু নট নেসেসারিলি প্রথম বাক্যটাই হবে এমন না, দ্বিতীয় বাক্যটাও টপিক সেন্টেন্স হতে পারে। বাট ওই যে শুরুর যে বাক্যটা কেকের ক্রিম, যেটা তুমি প্রথমেই দিয়ে দিচ্ছ, ওইটাই কিন্তু কেকের টেস্ট কেমন হবে এটা যাচাই করবে। মানে তুমি প্যারাগ্রাফে কত মার্ক পাবা, এটা কিন্তু অনেকটাই যাচাই হয়ে যাবে তোমার টপিক সেন্টেন্স দিয়ে, বা তুমি প্যারাগ্রাফটা কিভাবে শুরু করছো এভাবেই। আশা করি এইটুকু বুঝেছো। চলো আমরা এখন চলে যাব যে, আচ্ছা কন্ট্রোলিং আইডিয়াতে এটা দেখলাম, মানে এইটা হলো টপিক, ঠিক আছে? দেখো কন্ট্রোলিং আইডিয়ার বিষয়টা আসলে তোমার দরকার নেই, মানে টপিক সেন্টেন্সটা কেমন হবে এইটা বুঝলেই হয়েছে। এইটা হলো টপিক। আর টপিক সম্পর্কে যে আইডিয়া, এটাকে বলে কন্ট্রোলিং আইডিয়া বা সিআই, বা কন্ট্রোলিং আইডিয়া, মেইন আইডিয়াটা টপিক সেন্টেন্সটা, ঠিক আছে? এখন তাহলে চলে যাই, দেখো নেক্সট আমাদেরকে যেটা বোঝাবো, সাপোর্টিং ডিটেলস। এখন সাপোর্টিং ডিটেইলস, এই যে টপিক সেন্টেন্সে তুমি কি একটা আইডিয়া দিলা, তাই না? আইডিয়া দেওয়া হয়েছে না আরস? টপিক সেন্টেন্সে আমরা কি করলাম, ওই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এখন এই সাপোর্টিং ডিটেইল কি করে, আমি মনে আছে এখানে 1 বলেছিলাম, 2 বলেছিলাম আর 3 বলেছিলাম। এমন কোনো বিধান নাই যে তিনটাই থাকতে হবে। আমি কেন দিয়েছি, কারণ মোটামুটি 10 মার্কের প্যারাগ্রাফে 2 থেকে 3টা সাপোর্টিং ডিটেইল তোমাকে দিতে হয়। সাপোর্টিং ডিটেইল জিনিসটা কি, এখন এটা কোয়েশ্চেন। এটা হলো তুমি যে কন্ট্রোলিং আইডিয়াটা দিয়েছো প্যারাগ্রাফের, ওই আইডিয়ার তুমি নিজেই প্রশ্ন করবা যে এটার এগেইনস্টে কি কোয়েশ্চেন হতে পারে এবং এটার অ্যান্সার কি। ধরো তুমি বলেছো তোমার স্কুল হলো একটা মডার্ন স্কুল। প্রথম কোয়েশ্চেন, তোমার স্কুল কেন মডার্ন স্কুল? তোমার স্কুলে কি কি মডার্ন ফ্যাসিলিটি আছে? এবং তোমার স্কুলে
এইসব ফ্যাসিলিটির কারণে স্টুডেন্টদের কিভাবে লাভ হয়, তাই না? দেখো নিজে কিন্তু বের করতে পারলে, আমার মতো করে চিন্তা করতে হবে। আমি কিন্তু মুখস্থ করি নাই যে এভাবে লিখতে হবে। কিন্তু এই যে তুমি যে বললা না, ধরো টপিক সেন্টেন্স দিয়েছি যে মাই স্কুল ইজ এ মডার্ন স্কুল, নিজেকে প্রশ্ন করো যে এটা নিয়ে কি কি কোয়েশ্চেন হতে পারে। মডার্ন স্কুল মানে কি, কেন মডার্ন স্কুল, কি কি ফ্যাসিলিটিস আছে, এবং এই ফ্যাসিলিটিস এর কারণে স্টুডেন্টের কি লাভ। এই যে এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার যখন তুমি নিজের থেকে লিখবা প্যারাগ্রাফে, তখন তোমার ওইগুলোই সাপোর্টিং ডিটেইলস। আশা করি বুঝতে পেরেছো। অনেকটা এইরকমই। দেখো, এই সেন্টেন্স গুলো হবে তোমার টপিক সেন্টেন্স যে লিখেছো, যে আইডিয়াটা দিয়েছো ওটার সাথে রিলেটেড। হ্যাঁ, এগুলো তোমাকে পড়তে হবে না। আমি কিন্তু তোমাদেরকে মোটামুটি অ্যাডমিশন লেভেলের, মানে এইচএসসিরও পরের লেভেলের স্টাইলে তোমাকে প্যারাগ্রাফ লেখা শেখাচ্ছি, যেন তুমি একদম প্যারাগ্রাফে সবচেয়ে বেশি মার্কস সিকিউর করতে পারবে। আমি এটুকু শিওর, তোমাদেরকে প্যারাগ্রাফ লেখা এভাবে কেউ শেখাবে না। ঠিক আছে, বাট আমি চাই যে তোমরা শেখো, আগের থেকেই শেখো। আচ্ছা, সাপোর্টিং ডিটেল হলো এই ব্যাপারগুলো। তাহলে আমি এই মাই স্কুল প্যারাগ্রাফের এক্সাম্পল দিয়েই তোমাকে দেখাই। সো তুমি যে কোনো একটা টপিক সেন্টেন্স নিবা, হয় তোমার স্কুল বেস্ট, হয়তো মডার্ন, অথবা তোমার ফেভারিট। এখন ফেভারিট যদি হয়, তখন তুমি কিভাবে সাপোর্টিং ডিটেলগুলো নিবা? তুমি বলতে পারো যে কেন ফেভারিট, তারপরে ফেভারিট হওয়ার যে ব্যাপারগুলো আছে এগুলো কি, এবং তুমি বলতে পারো যে আরো তোমার কিছু ওপিনিয়ন দিতে পারো, ঠিক আছে, এই ব্যাপারগুলো আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, বা যে ব্যাপারগুলো তোমার প্রিয় না, স্কুলের মধ্যে দু একটা ব্যাপার থাকতে পারে অপ্রিয়, ওইগুলো কিভাবে কি করা যায়। এই যে নিজের ওপিনিয়ন, এটাও কিন্তু তুমি দিতে পারো। এখন দেখো, কনক্লুডিং সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি বললাম না যে কেকের তলানি সবার পছন্দ না, কিন্তু প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স পছন্দ না হলে টিচার মার্ক দেয় না। বা টিচার যদি বোঝে ভালো মতো শেষ করতে পারো নাই, তাহলে কিন্তু মার্ক পাবা না। কনক্লুডিং সেন্টেন্স আমরা মোটামুটি তিনটা কাজ করে থাকি মেইনলি, যে কোনো একটা, ঠিক আছে, তিনটা একসাথে করি না। এক নাম্বার, হয় আমরা সামারি করি। সামারি মানে হলো তুমি প্যারাগ্রাফে যে কথাগুলো বলেছো ওইটাই মোটামুটি ঘোরায় ফিরায় বলা। ঠিক আছে, মানে ঘোরায় ফিরায় বলা বলতে কি, ঘোরায় ফিরায় বলা না, মানে ওইটার একটা মেইন কথা তুমি লিখে লিখে দিবা। ঠিক আছে, মানে পুরা প্যারাগ্রাফ জুড়ে তুমি যেটা শিখলে বা যেটা বোঝানো ট্রাই করলে ওটা এক লাইনে লিখে দিবা, এটা হলো সামারি, কম কথায় লিখে দিবা। অথবা তুমি কি করবা, রিস্টেটমেন্ট। রিস্টেটমেন্ট এবং সামারি অনেক কাছাকাছি। স্টেটমেন্ট দেওয়া মানে কোনো উক্তি দেওয়া, আর রিস্টেটমেন্ট দেওয়া মানে কি, আবার উক্তি দেওয়া, মানে প্যারাগ্রাফে যে বিষয়টা বলেছো ওইগুলো প্যারাফ্রেজ করা। দেখো, প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স মানে টপিক সেন্টেন্সে তুমি যে আইডিয়াটা দিয়েছো ওইটাই ঘুরায় পেঁচায় বলা। ঠিক আছে, মানে তুমি তোমার আইডিয়াতে স্টিক থাকলা, বা তুমি ওই আইডিয়াতে অটুট থাকলা। আর অথবা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি তোমাকে তোমার ওপিনিয়ন চায় এমন কোনো প্যারাগ্রাফ দেয়, ঠিক আছে, আর্গুমেন্টেটিভ টাইপের প্যারাগ্রাফ দেয়। আমাদের আরেকটা ক্লাস আমরা ইনশাল্লাহ করবো আর্গুমেন্টেটিভ এসের উপরে। হ্যাঁ, আর্গুমেন্টেটিভ এসে তোমাদের আসে। এখন কমেন্ট আমরা কখন করি? ইউজুয়ালি আর্গুমেন্টেটিভ টাইপ প্যারাগ্রাফ গুলোতে। প্যারাগ্রাফও কিন্তু আর্গুমেন্টেটিভ হতে পারে, যখন তোমার ওপিনিয়ন চাওয়া হয় যে তুমি কি মনে করো যে এই ব্যাপারটা এমন হওয়া উচিত নাকি উচিত না, তখন তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আরেকটা জিনিস, ঠিক আছে, যখন তোমার প্যারাগ্রাফটা কোনো কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে, যে ডু ইউ এগ্রি দ্যাট এডুকেশন ক্যান মিটিগেট, ধরো, আনএমপ্লয়মেন্ট, এটার অর্থ হলো তুমি কি সম্মতি জানাও বা তুমি কি এগ্রি করো যে শিক্ষা বেকারত্বকে আহ উম, শেষ করতে পারবে। যখন তোমাকে এরকম, অনেক সময় এরকম আসে না প্রশ্ন, কিন্তু পেয়েছো অনেক সময়, তাই না? এরকম একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে যে অন, মানে এটা নিয়ে ধরো তোমাকে লিখতে দিয়েছে যে ডু ইউ এগ্রি দ্যাট এডুকেশন ক্যান মিটিগেট আনএমপ্লয়মেন্ট। তখন কিভাবে শুরু করতে হবে, কে বলতে পারবো বলো তো? ধরো এরকম প্রশ্ন দিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে বা ডেসক্রাইব করতে বলেছে, তখন কি করতে হয় আমাদের? ইয়েস অথবা নো দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, মেইন কথা হলো ইয়েস নো বলতে কি, তোমার উত্তরটা তোমাকে বলতে হবে আগে, একদম এক কথায়, মানে মেইন কথায় তোমাকে বলতে হবে যে তুমি আসলে এগ্রি করো নাকি করো না। তুমি কেন এগ্রি করো বা কেন করো না এটা তো পরের বিষয়, হ্যাঁ। তাই না? তোমাকে আগে কি করতে হবে, সবাই মিউট করো, মাইক্রোফোন, মাইক্রোফোন মিউট করতে হবে, ঠিক আছে। দেখো, তুমি এগ্রি করো নাকি করো না এটা পরের বিষয়। তোমাকে আগে বলতে হবে যে তুমি এগ্রি করো নাকি ডিস এগ্রি করো। তারপরে তুমি যুক্তি। আচ্ছা, কার মাইক্রোফোন এখন অন? ক্লাস কি করতেছো? আইনুল হক আরাফ, মাইক্রোফোন অফ করে রাখবে, ঠিক আছে, ক্লাসে কিন্তু অনেক ডিস্টার্ব হয়। ওকে, তারপরে দেখি কমেন্ট, মেক আ সাজেশন বেসড অন হোয়াট উই হ্যাভ সেইড বিফোর, মানে
তুমি এতক্ষণ যা বললে প্যারাগ্রাফে, তুমি কিন্তু ওইটার উপরে একটা কমেন্ট করতে পারো, যে তুমি বলতে পারো যে তোমার এখন কি করা উচিত, আমাদের এখন কি করা উচিত, মানুষের এখন কি করা উচিত। ঠিক আছে, কোনো একটা প্রবলেম নিয়ে, ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখেছো, তুমি কিন্তু এভাবে প্যারাগ্রাফে শেষ করতে পারো যে গ্লোবাল ওয়ার্মিং যেহেতু এত বড় সমস্যা, আমাদের উচিত এই ব্যাপারে আরো সেলফ অ্যাওয়ারনেস এবং মানুষের মধ্যে কি তৈরি করা, কনসিয়াসনেস তৈরি করা। এই যে এইটুকু একটা কমেন্ট, একটা কমেন্টই কিন্তু তোমার হতে পারে প্যারাগ্রাফের কনক্লুডিং সেন্টেন্স। খুবই সুন্দর করে মেইন কথা শেষ করতে হবে, ঠিক আছে? মানে তুমি প্যারাগ্রাফে দেখে যেন মনে না হয় যে প্যারাগ্রাফটা একদম মাঝের লেভেলে আছে আর তুমি শেষ করে দিয়েছো। এটা খুবই মানে খুবই প্যাথেটিক একটা বিষয় হয়েছে। এখন আমরা একটু চলো দেখি, এতক্ষণ যা বললাম এখন বলেন যে কিন্তু কোনো কিছু না বুঝতে পারলে হাত তোলেন এতক্ষণ পর্যন্ত, এবং কি বুঝতে পারেন নাই এটাও বলবেন। আমি কিন্তু তোমাদের নিয়ে অনেক বেশি আশাবাদী, বিশেষ করে তোমাদের এই ব্যাচটা। এর কারণ তোমাদের ব্যাচের রেজাল্ট আমি দেখেছি কম্পারেটিভলি ভালো। তাছাড়া আমি চাই তোমাদের ব্যাচ থেকে যেন সর্বোচ্চ সংখ্যক এবছর ক্যাডেট কলেজে চান্স পায়। ইনশাআল্লাহ পাবে। ইনশাআল্লাহ দোয়া করবে, আল্লাহর কাছে এটা দোয়া করবে যেন তোমার ভাগ্যে যেটা ভালো, মানে তোমার জন্য যেটা ভালো, আল্লাহ যেন তোমাকে সেটাই দেয়। তোমার যদি ক্যারেক্ট কলেজে যাও তোমার জন্য ভালো হয়, তাহলে যেন সেটাই পাও। যদি না যাওয়াটা তোমার জন্য ভালো হয়, তাহলে মানে সেটাই যেন আল্লাহ দেয়। বাট আল্লাহর কাছে সবসময় এটা দোয়া করবে যে আমার জন্য যেটা ভালো, আল্লাহ আমাকে সেটাই দিই। ঠিক আছে? এখন তাহলে দেখো আমরা একটা প্র্যাকটিস করি। ধরো তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। আমরা জানি অস্ট্রেলিয়া একটা দেশ, তাই না? কোন মহাদেশের বলো? জিকে জিকে গাইকে আছো। অস্ট্রেলিয়া কোন মহাদেশ? ওশেনিয়া, উত্তর আমেরিকা। ওশেনিয়া। এই উত্তর ওশেনিয়া। আমেরিকা? এই উত্তর আমেরিকা কে বললো? অস্ট্রেলিয়া কি উত্তর আমেরিকায়? অস্ট্রেলিয়া না স্যার। দেখেছো? স্যার একদম। অস্ট্রেলিয়া নিজেই একটা মহাদেশ। হ্যাঁ, অস্ট্রেলিয়া ঠিক মহাদেশ না, মানে ওইটাকেই ওশেনিয়া বলে আর কি। ও কারণ ওইখানে তো নিউজিল্যান্ডও আছে, তাই না? এখন একটু চিন্তা করো, অস্ট্রেলিয়া নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিয়েছি, এখন কিন্তু তুমি কি এক প্যারাগ্রাফে অস্ট্রেলিয়ার সবকিছু কভার করতে পারবা? অস্ট্রেলিয়ার পপুলেশন, অস্ট্রেলিয়ার নেচার, অস্ট্রেলিয়ার জিওগ্রাফি, অস্ট্রেলিয়ার হিস্ট্রি, সবকিছু কি লেখা সম্ভব? লেখা সম্ভব না, কিন্তু আমি বলেছি যে এসে সবকিছু কভার করতে পারে, প্যারাগ্রাফ কখনো সবকিছু কভার করে না। প্যারাগ্রাফের কাজই ওইটা না। তুমি যদি এখন একটা গাধারে বলো যে ঘোড়া হয়ে যাইতে, ঘোড়ার মতো কাজ করতে, ঘোড়ার মতো দৌড়াইতে, গাধা কি পারবে? গাধা পারবে না, তাই না? প্যারাগ্রাফের কাজ এইটা। এখন অস্ট্রেলিয়া, দেখো প্যারাগ্রাফটা খেয়াল করো। টপিক সেন্টেন্স ফার্স্ট আমাদের কি ছিল? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের মধ্যে আগে টপিকটা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, অস্ট্রেলিয়া ইজ অ্যামাং দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অথবা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর থ্রি রিজনস। ঠিক আছে, দেখ খুব সুন্দর মতো করে ডিরেক্ট বলা আছে যে অস্ট্রেলিয়া কি করা হয়, পৃথিবীর অন্যতম একটা ভালো বা শ্রেষ্ঠ দেশ হিসেবে ধরা হয় তিনটি কারণে। এখন এই কারণগুলো কি কি? ফার্স্ট অফ, ঠিক আছে, এক নাম্বার। এখন দেখো এই যে এক নাম্বার না, এটা হলো প্রথম সাপোর্টিং ডিটেইল। ফার্স্ট অফ বা ফার্স্টলি, দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন অস্ট্রেলিয়া ইজ ফার্স্ট রেট। এখানে একটু শব্দগুলো কঠিন লাগতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, অস্ট্রেলিয়ার যে মেডিকেল সিস্টেম বা হেলথ কেয়ার সিস্টেম, এটা একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে? কেন ফার্স্ট ক্লাস? রিজনেবলি প্রাইসড মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবেল টু অল অস্ট্রেলিয়ানস। ঠিক আছে, এই দেখো, এই যে একটা লাইন, দেখো সাপোর্টিং ডিটেলটা কিভাবে লিখতে হয়। তুমি একটা লাইন লিখেছো যে অস্ট্রেলিয়ার হেলথ কেয়ার সিস্টেম অনেক ভালো। কেন ভালো? তারপরের লাইনে লিখেছো, দেখছো? কেন ভালো? কারণ রিজনেবলি প্রাইস, মানে কম দামে ভালো মেডিকেল সার্ভিস পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। বুঝতে পারছো সাপোর্টিং ডিটেলটা কিভাবে লিখতে হবে? প্রথমটা তো টপিক সেন্টেন্স গেল, যে তুমি এই টপিকে মূলত এক্সপ্লেন করবে যে অস্ট্রেলিয়া কেন বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ, তাই না? So, প্রথম সাপোর্টিং ডিটেল কি? অস্ট্রেলিয়া হইল হেলথ কেয়ার সিস্টেম অনেক ভালো। তারপরের লাইন দেখো লিখেছে কেন ভালো। ঠিক আছে, যে কারণ রিজনেবল প্রাইস মেডিকেল সার্ভিসেস আর অ্যাভেলেবল টু অল অস্ট্রেলিয়ানস, অস্ট্রেলিয়ানরা খুবই রিজনেবলি প্রাইসড মেডিকেল সার্ভিস পায়। সেকেন্ড কথা, দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইন দিস নেশন ইজ ভেরি এক্সিলেন্ট। দেখো প্রথমে হেলথ কেয়ার নিয়ে বলেছে, সেকেন্ডলি অর্থাৎ সেকেন্ড সাপোর্টিং ডিটেলে গিয়ে বলেছে যে দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইন দিস নেশন ইজ রিয়েলি এক্সিলেন্ট। সেকেন্ডে আসছে এডুকেশন নিয়ে বা শিক্ষা নিয়ে। এই জাতির শিক্ষা যে কোয়ালিটি, এটা অনেক অসাধারণ। ঠিক আছে, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ।
স্টুডেন্টস আর টট বাই ওয়েল, দেখো এখন কেন অসাধারণ এটা দেখো পরের বাক্যে বলেছি, এই লাইনটা এক্সপ্লেন করেছে দেখো পরের বাক্যে। কারণ স্টুডেন্টদেরকে কারা পড়ায়, আর টট বাই ওয়েল ট্রেন্ড লেকচারার্স অ্যান্ড আর এনকারেজ টু কন্টিনিউ স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি। প্রথমত স্টুডেন্টদেরকে খুবই মানে সুশিক্ষিত শিক্ষকেরা পড়ান, তারপরে তাদেরকে এনকারেজ করা হয় বা উৎসাহিত করা হয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। মানে এইচএসসি লেভেল শেষ করার পরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য বা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু ইন্সপায়ার করা হয়। দেখো একটা সাপোর্টিং ডিটেলের একটা লাইন লিখছে এবং পরের লাইনে সেটা এক্সপ্লেইন করছে যে কেন, ওয়াই ওয়াই। এই যে প্যারাগ্রাফ হলো নিজের কোশ্চেনের উত্তর দেওয়ার মতো খালি। তারপর লাস্ট সাপোর্টিং ডিটেল, ঠিক আছে, সাপোর্টিং ডিটেল 3 নাম্বার, এটা হলো এস, আমি লিখে দিই SI 3। 3 নাম্বার সাপোর্টিং ডিটেলে দেখো, অস্ট্রেলিয়ান সিটিজ আর ওয়েল কেপ্ট অ্যান্ড রান ইফেক্টিভলি। মানে অস্ট্রেলিয়ার যে শহরগুলো আছে এগুলো ওয়েল কেপ্ট। ওয়েল কেপ্ট শব্দটার অর্থ কি কেউ জানো তোমরা? ওয়েল কেপ্ট শব্দটার অর্থ কি হতে পারে? একটু চিন্তা করো, ওয়েল কেপ্ট। ওয়েল কেপ্ট মানে মেইনটেনেন্সটা খুব ভালো, বুঝছো? খুবই, মানে একটা শহর তো এমনি এমনিই চলে না, সেলফ রেগুলেটরি তো না, মানে নিজে নিজেই কাজ করতেছে এমন না তো, মানুষ রাখে, তাই না? মানুষ রাখে, মানুষের দায়িত্বশীলতা একটা শহরকে ভালো রাখে। বাংলাদেশে কি হয়, এদিকে এদিক ময়লা পড়ে থাকতে দেখবা তুমি, তাই না? বাস অস্ট্রেলিয়ায় মানুষের নিজেরাও ময়লা ফেলে না, ডিসকারেজও করা হয়, এবং কেউ ফেললে তার বিরুদ্ধে স্টেপও নেওয়া হয়। সো এই বিষয়টা হলো ওয়েল মেইনটেনেন্স বা ওয়েল যে কেপ্ট যে বিষয়টা। অ্যান্ড রান ইফেক্টিভলি, এবং ইফেক্টিভলি রান করে। কেন ইফেক্টিভলি রান করে এবং কেন ওয়েল কেপ্ট, পরের লাইনে গিয়ে বলেছে দেখো, দেয়ার আর মেনি পার্কস অ্যান্ড ওপেন স্পেস ইন অস্ট্রেলিয়ান সিটিজ। কারণ এখানে অনেক ওপেন স্পেস আছে, বাংলাদেশের মতো ঘিঞ্জি না। ঢাকা শহরে যারা থাকো তারা নিশ্চয়ই জানো ঢাকা শহরের কি অবস্থা, তাই না? এরপরে দেখো, অস্ট্রেলিয়া ইজ দেয়ারফর আ পপুলার লোকেশন টু লিভ। দেখো এখানে, এখানে কিন্তু তুমি নিজের মতো একটা কমেন্ট করে দিয়েছো, কি বলো তো? দেখো আমরা শুরুতে টপিক সেন্টেন্সে বলেছিলাম যে অস্ট্রেলিয়া হলো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ, এই তিনটা কারণে, ঠিক আছে? ওই তিনটা কারণ বলার পরে তুমি কিন্তু আলাদা একটা কমেন্ট করে দিয়েছো কনক্লুডিং সেন্টেন্সে, সেটা হলো সুতরাং অস্ট্রেলিয়া কিন্তু অনেক পপুলার। তুমি কি এই প্যারাগ্রাফে এর আগে পপুলার, অস্ট্রেলিয়া যে পপুলার বা মানুষ অনেক পছন্দ করে এটা কিন্তু বলো নাই। সো এটা একটা নতুন, এটা তাহলে কনক্লুডিং যে 3 ভাবে আমরা শেষ করি, সামারাইজিং, রিস্টেটমেন্ট, আর আরেকটা কি, কমেন্ট করা, এটা কোনটা বলো তো? কোন তিনটার মধ্যে কোনটা? এটা সামারাইজ করা হয়েছে, রিস্টেটমেন্ট করা হয়েছে, নাকি কমেন্ট করা হয়েছে, বলো তো একটু, চেষ্টা করো। কমেন্ট 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 এটা একটা, এটা কমেন্ট একটা কমেন্ট। কারণ কমেন্ট কমেন্ট কারণ কারণ টপিক সেন্টেন্সে কিন্তু এই জিনিসটা আমরা লিখি নাই, তাই না? এটা কিন্তু টপিক সেন্টেন্সকে ঘুরায় পেঁচাই বলি নাই, এটা একটা নতুন তথ্য, এজন্য এটা একটা কমেন্ট। ওকে, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আসলে। এটা একটু তোমাদের জন্য থাকে, এটা তোমাদের জন্য, তোমাদের লেভেলের না আসলে, হাউ টু পারফর্ম ওয়েল ইন কম্পিটিটিভ এক্সামস। আচ্ছা, তবুও দেখাই যে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে ভালো করতে হবে, ঠিক আছে? এইরকম প্যারাগ্রাফও কিন্তু অনেক সময় আসতে পারে যে হাউ টু ড্যাশ, ঠিক আছে, কিভাবে করতে হয়। এখন তোমার মতে যেটা তুমি সেটা লিখবে। এখন দেখো, টু এক্সেল ইন এ কম্পিটিটিভ এক্সাম, মানে এক্সেল মানে ভালো করা বা একদম খুবই ভালো করা, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে গেলে থরো প্রিপারেশন ইজ দ্য কি। থ্রু না কিন্তু, এটা থরো, থরো মানে একদম গভীর প্রিপারেশন, ঠিক আছে? একদম খুবই নিবিড় একটা কি হওয়া লাগবে, প্রস্তুতি থাকতে হবে, খুবই ডেডিকেটেড একটা প্রস্তুতি থাকতে হবে। মানে মেইন টপিক সেন্টেন্স হলো তোমার এইটা। এখন এই ডেডিকেটেড বলতে কি কি, ডেডিকেশনটা কি কি লেভেলে কি কি করতে হবে, এইগুলো এখন তোমার সাপোর্টিং ডিটেল। এই দেখো লেখা আছে, ফার্স্টলি ক্রিয়েট আ ওয়েল অর্গানাইজ স্টাডি স্কেডিউল। সেকেন্ডলি লেখা আছে দেখো, প্র্যাকটিস রেগুলারলি। তারপরে দেখো অ্যাডিশনালি বা থার্ডলি দিয়ে লিখতে পারো, এঙ্গেজ ইন গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাস করা বা বন্ধুদের সাথে ডিসকাস করা। এই জিনিসগুলো দেখো, সাপোর্টিং ডিটেল শেষ হয়ে গেল। তারপর লাস্টে একদম গোলাপি কালারে দেখো কনক্লুডিং সেন্টেন্স। একটা প্যারাগ্রাফের দেখেছো একদম সুনির্দিষ্ট ভাগ আছে, তুমি হয়তো সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবে, কিন্তু টিচার কিন্তু দেখেই ধরতে পারে যে এই প্যারাগ্রাফটা কয় ভাগে ভাগ করেছো তুমি। এই যে এভাবে যে শিখেছে, যে টিচার এভাবে শিখেছে, ক্যারেক্ট কলেজে তো যারা ইংরেজি খাতা দেখবে ম্যাক্সিমাম টিচারই কি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার খাতা দেখবে, তারা কিন্তু এইগুলো পারে, এগুলো তারা শেখায়, ঠিক আছে? সো তোমাকে প্যারাগ্রাফ যেমন তেমন করে মাথায় যা আসলো যেমনে তেমনে, বানান ভুল, গ্রামার ভুল, যা ইচ্ছা লাই লিখে দিলাম, এভাবে লেখো যদি, তাহলে 10-এর মধ্যে 2 পাবা পরীক্ষায়, বুঝেছো? আর যখন তুমি
একটু মেনটেন করে ভেবে চিন্তে লিখবা। আর আরেকটা বিষয়, প্যারাগ্রাফ দেখা মাত্র লেখা শুরু করবা না, বিশাল বড় ভুল। প্যারাগ্রাফ পাওয়ার পর আমি যেভাবে শিখালাম এই ক্লাসটা দরকার হলে আবার রেকর্ডেড করবা, ঠিক আছে? এই পিডিএফটা দরকার হলে পড়বা, নিজে বুঝে বুঝে পড়বা, এবং পিডিএফটা দিয়ে দিব আমি, ঠিক আছে? এখন কথা কি জানো, কথা হইলো, তুমি যখন প্যারাগ্রাফ দেখবা পরীক্ষার প্রশ্নে, তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবে এটার একটা সুস্পষ্ট ধারণা বা রাফ তৈরি করা। এখন বলো, তোমরা ভাবতে পারো যে স্যার, রাফ তো ম্যাথ খাতায় করি আমরা শুধু, তাই না? প্যারাগ্রাফেরও রাফ হয়। রাফ বলতে মাথার মধ্যেও রাফ হয়, ঠিক আছে? রাফ আইডিয়া। তুমি ভাববে যে প্যারাগ্রাফটা আমি শুরুতে বা টপিক সেন্টেন্স আমি কি দিব, প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা আমি কি লিখবো, মেইন আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য কি কি পয়েন্ট দিব আমি তিনটা, তারপরে একদম শেষে গিয়ে আমি কি পুরাটা সামারি করব, আমি কি টপিক সেন্টেন্সটা রিস্টেটমেন্ট করব, নাকি আমি নিজের একটা কমেন্ট দেব। এই যে ভাবতে হবে না, এই ভাবাটাই হলো ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি নিয়ে মানে খুব কম মানুষই জন্ম নেয়, ঠিক আছে? তোমার তোমার ব্রেইনকে পুশ করতে হবে যে ভাবো, টপিকটা নিয়ে ভাবো। সব মানুষই পারে, কেউ পারে কেউ পারে না, বিষয়টা এরকম না। ডিফারেন্সটা তৈরি হয় চেষ্টা করার পেছনে, ঠিক আছে? মহান আল্লাহ তাআলাই তো আমাদের বলেছেন যে তোমরা কি তাই পাও যা তুমি চাও? মানুষ কি তাই পায় যা সে চায়? না, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, তাই না? তো এভাবে ভাবলে হবে না যে আমার তো মাথায় কিছু আসে না পরীক্ষার হলে, কারণ তুমি চেষ্টাই করো নাই, ঠিক আছে? ব্যাপারগুলো অনেক ক্রুয়েল লাগতে পারে যে চেষ্টাই করি নাই, এটা কেমন কথা? অবশ্যই যে পারতেছে তার চেয়ে তুমি কম চেষ্টা করতেছো জন্যই তুমি পারছো না, এটা মনে রাখবে। এটা হলো একটা জীবনের শিক্ষা, বুঝছো? যে তুমি অবশ্যই পারছো না মানে তুমি পর্যাপ্ত চেষ্টা করছো না, ঠিক আছে? অনেক সময় কিছু কিছু জায়গায় ব্যাপার থাকে, ধরো অনেক চেষ্টা করেছো, অনেক করেছো, সর্বোচ্চ দিয়েছো, বাট তুমি ধরো কোনো একটা পরীক্ষায় ভালো করলে না, হতেই পারে, ঠিক আছে? জীবনে অ্যাক্সিডেন্টও হয়। কিন্তু যখন তুমি বারবার ফেল করছো, বারবার একটা জিনিসে ব্যর্থ হচ্ছ, মানে তোমার একটু গ্যাপ আছে। ওকে, এই ছিল প্যারাগ্রাফ রাইটিং এর মোটামুটি তোমাদের যে বেসিক যে ধারণা। এই এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমি কিন্তু ক্লাসটা রেকর্ডও করেছি, ক্লাসটা আমি দিয়েও দিব তোমাদের, ঠিক আছে? ক্লাসটা কিন্তু লাগবে তোমাদের, আমি শিওর ক্লাসটা আবার দেখা লাগবে কমপক্ষে, আরো দুই একবার তো দেখা লাগবে, তুমি যদি ভালো মতো বুঝতে চাও টপিকগুলো, ঠিক আছে? আমাদের আরো কিছু বিষয় আমাদের আলোচনা করতে হবে। তোমাদের অনেকেই, আহ, তোমাদের নিয়ে আমি আসলে একটা প্ল্যান করেছি, ডিসেম্বর মাসটা আমরা কিভাবে পড়বো এটার একটা প্ল্যান, আমি সেটা তোমাদের একটু বলি। আমি নোটিশ গ্রুপেও জানিয়ে দেওয়ার আমার ইচ্ছা আছে। ডিসেম্বর মাসটা আমি প্ল্যান করেছি, তোমাদের যে মুখস্থ আইটেম গুলো আছে এগুলো আমি ক্লাসে তোমাদেরকে রিডিং পড়াবো, পড়া দিব, এবং মূলত রাইটিং অংশের উপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা প্যারাগ্রাফ, সহজ একটা প্যারাগ্রাফ লিখতেই দিব, এবং আজকের স্টাইলে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? ক্লাসে যারা আছো তোমরা জমা দিবে, জমা দিবে, খুব দ্রুতই আমি দিব। এর আগে আমি দেখি মুখস্থ আইটেম তোমাদেরকে কিছু দেখিয়ে দিই কিভাবে পড়তে হবে, ধর। হ্যাঁ, 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 কিছু বলতে চাচ্ছো কেউ? আচ্ছা, মনে হয় বলতে চাচ্ছ না, ভুলে মনে হয় ইয়া করে ফেলেছো। স্যার ভুলে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি ইংলিশের একটা জিনিস তোমাদেরকে দেখাই। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বেশ। দেখো, মোটামুটি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মানে, এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ তোমার পরবর্তী জীবনেও লাগবে। এখন ফ্রেজটা কম লাগে, মেইনলি তোমার মুখস্থ আইটেম হলো এই যে এইগুলা, ঠিক আছে? তার ফ্রেজেস এন্ড ইডিয়মস, এই যে দেখো, তোমার কাজ বলি কিভাবে পড়বে, ঠিক আছে? আমি তো সব ক্লাসে তো রিডিং পড়াবো না তোমাদের, যে কাজটা করব আমি তোমাকে মানে গাইড করব যে তুমি কিভাবে পড়বা। তোমার যে গাইড বইটা ইউজ করো বা সাজেশন বুকটা যারা নিয়েছো, তোমরা যেভাবেই পড়ো না কেন, সব বইয়ে এগুলো দেওয়া আছে, মুখস্থ আইটেম গুলো কম বেশি সেম হয়, ঠিক আছে? মুখস্থ আইটেম গুলো কি কম বেশি সব বইয়ে তুমি দেখবে যে সেম। এখন পড়তে হবে, পড়- এখন আবার আনমিউট করেছো, কে আনমিউট করতেছো? বাবা, আমি তোমাদের কিন্তু মিউট করে দেবো, কথাই বলতে দেবো না তাহলে। আনমিউট করার তো কোনো দরকার নাই, আমি তো বলি, কোনো কোয়েশ্চেন করি নাই, তাই না? শাহী মজুমদার, কেন আনমিউট করেছো? শাহী, শুনতে পাচ্ছ আমাকে?
সাই কি শুনতে পাচ্ছো? না শুনতে পারলে আমি ক্লাস থেকে তাহলে আড়াল করে দিই তোমাকে, যেহেতু শুনতে পাচ্ছই না। শাহি, আমি আবার জিজ্ঞেস করতেছি, তুমি কি শুনতে পাচ্ছো? তুমি যদি না শুনতে পারো, ক্লাস কিন্তু করতে পারবে না। স্যার, স্যার আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাট বাটনের উপরে ভুলে চাপ লাগানো যাবে না, ঠিক আছে? ওকে, দেখো, এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলো আছে, এখান থেকে কিন্তু কম বেশি প্রশ্ন আসে। এই যে ধরো বেড অফ রোজেস, এই টাইপ যে ইয়াগুলো আছে, তারপরে ব্ল্যাক শিপ মানে কি, বেড অফ রোজেস মানে কি, এগুলো তো আসলে দুই রকম অর্থে। বেড অফ রোজেস মানে আসলে এমন না যে বেড অফ রোজেস মানে একটা বিছানায় খালি গোলাপ বিছানো, এরকম না, কিন্তু এটাই বলতে একটা সুখকর অবস্থা বা কমফোর্টেবল সিচুয়েশন বোঝায়, ঠিক আছে? এইরকম বিষয়গুলো তুমি এভাবে মোটামুটি জানতে হবে অর্থগুলো কি, বুঝছো? তুমি কিভাবে পড়বা, তুমি দিনে ধরো, তুমি চেষ্টা করবা যে ধরো যে কয়দিন আছে, তুমি প্রতিটা মুখস্থ আইটেম এইরকম অ্যামাউন্ট, তুমি আজকে ফ্রেজ ইডিয়ম এতগুলো পড়বে, এভাবে চিন্তা করবে আজকে এতগুলো পড়বো। আজকে যেগুলো পড়বো, আজকের এইগুলো ভালো মতো পড়বো। অনেকে ভাবে যে আজকেই মনে হয় আমি 3-4 পেজ পড়ে ফেলবো, কিন্তু কোনো লাভ নাই, পরের দিন ভুলে যাবা, তাই না? কম পড়ো, ইফেক্টিভ ভাবে পড়ো, মেইন কথা এটা। মানে প্রতিটা আইটেম একটু একটু করে পড়ো, তোমার দেখবে পরীক্ষার আগের দিন যাই হলো তোমার শেষ হবে ইনশাআল্লাহ, তুমি ভাগ করে নাও। ওকে, রাফিদ হাসান রিজভী, রিজভী একটু বলো কি বলতে চাও। স্যার, ফ্রেজ কি ইংলিশ মিনিং লিখতে হবে না বাংলা মিনিং লিখতে হবে? শোনো, তোমাকে ওইভাবে কখনোই মানে এভাবে দিবে না যে এইটার মানে কি। ধরো তোমাকে দিবে না যে অল এট ওয়ান্স, এটা মানে কি, জাস্ট একদম তোমাকে র ভাবে লিখতে দিবে না, তোমাকে এমসিকিউ আসতে পারে অথবা এইটার ব্যবহার আসতে পারে, বুঝেছো? ইয়েস স্যার। মানে এভাবে তোমাকে মুখস্থ লিখতে হবে না, জিনিসগুলোর আসলে ব্যবহারটা হলো অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল ব্যবহার, ঠিক আছে? ধরো আহ তোমাকে বললো যে অল শুড গিভ আপ টেকিং ড্রাগস, ঠিক আছে? মাদক দ্রব্য গ্রহণ সবার কি করা উচিত? গিভ আপ করা উচিত। এই যে গিভ আপ, এই গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া, তাই না? মানে ত্যাগ, পরিহার করা। এই যে পরিহার করা, এটা তোমার আসতে পারে যে এই বাক্যে গিভ আপ কোন অর্থে ইউজ হয়েছে, এভাবে প্রশ্নটা আসতে পারে। ওকে, এভাবে কম কম করে হলেও আমি আজকের জন্য ধরো এখানে 20টা আছে, বাট একদিনে আসলে তুমি মোটামুটি 50টা করে পড়তে পারো, ঠিক আছে? দিনে 50টা করে আগাও, প্রতিদিন 50টা। তুমি টার্গেট নিবা যে আজকের দিনে আমি 50টা শেষ করবো। দেখো টোটাল যদি বলি, এখানে কম বেশি তোমার অবশ্যই পরীক্ষার আগে 7 দিন হাতে থেকে শেষ হবে, বুঝছো? এই যে 201 পেজ পর্যন্ত, ঠিক আছে? কত থেকে 201 পেজ? মাত্র 191 থেকে 201 পেজ, ভাই 10 দিন ধরে তুমি যদি একদিনে এক পাতা করেও পড়ো, ঠিক আছে? এখনো পরীক্ষা আছে কি, আরো 25 দিনের বেশি আছে থাকার কথা। হ্যাঁ, 25 দিনের বেশি আছে, 25 দিন মতো আছে। এখন তুমি দৈনিক 1-1.5 পেজ করে এফেক্টিভলি পড়ো মুখস্থ আইটেম গুলো, তাও কিন্তু তোমার পরীক্ষার আগে খুব ভালো একটা শেপে থাকবা। ইভেন যদি সারা বছরও তুমি না পড়ে থাকো, তুমি শেষ মুহূর্তে নিজেকে প্রশ্ন করো, সারা বছর তো পড়লাম না, বেশি পড়ি নাই, এখন শেষ মুহূর্তে একটা দায়িত্ব নিই তাইলে, শেষ মুহূর্তের একটা প্ল্যান করি, 1 মাসের প্ল্যান করে কিভাবে ক্যারেট কলেজে চান্স পাওয়া যায় দেখাই দিই, ঠিক আছে? সবাইকে তাক লাগিয়ে দিই চান্স পাই। তুমি এটাও করতে পারো, এটা সম্ভব, আমি তোমাকে সেটাই বলতেছি যে এটা সম্ভব, বুঝছো? এটা কিন্তু অসম্ভব কিছু না। সো এইগুলো নিয়ে একদম ডুবে থেকো না। আর পাশাপাশি বেসিক যে বিষয়গুলো, বেসিক গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো গুছিয়ে নাও। আর বইয়ের উপরে তো আয়ত্ত আছে ইনশাল্লাহ। ক্যারেট কলেজ প্রস্তুতি যারা ভালো মতো নিয়েছো, আমি আশা করি তোমরা নিজের বইয়ের উপরে খুব ভালো মতো আয়ত্ত আছে। ওকে, তোমাদের তাহলে মুখস্থ আইটেমগুলো এভাবে আমরা এগোবো। চলো আমরা দেখি এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ কি কি আছে। দেখো, এবিসি, কোনো বিষয়ের এবিসি জানা মানে কি জানো? আমি ধরো একটা বিষয়ের কম্পিউটার প্রোগ্রামিং, এটার এবিসি জানি মানে কি? এবিসি মানে বেসিক নলেজ, বা ওইটা বেসিক যে জ্ঞান, ওইটা আমি জানি, ঠিক আছে? তারপরে আচ্ছা, ফ্রেজের গুলো তো অর্থ একদম কাট কাট সেম। আমি ফ্রেজ গুলো না যাই, আমি তোমাকে বেড অফ রোজ আছে মেইন তো বলি। আর বেড অফ থর্নস, থর্নস মানে কি জানো? থর্নস মানে হলো কাঁটা। কণ্টকাকার কণ্টকাকীর্ণ স্থান বলতে বোঝায় যে কণ্টকময়, কণ্টক মানে কাঁটা, ঠিক আছে? কাঁটাযুক্ত স্থান মানে, এখানে কিন্তু কাঁটাযুক্ত স্থান বোঝাচ্ছে না, এখানে হইলো
কঠিন অবস্থা বা কঠিন পরিস্থিতি বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। এইরকম ইডিয়াম ফ্রেজ গুলো ভালো মতো একটু পড়ে ফেলো। আর আজকে তোমাদের একটা কাজ আছে, তোমাদের কাজ কি বলো আজকে? তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়ে দিব আজকে। আমি একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দিব, খুব সহজ। আজকে যে স্টাইলে আমরা শিখেছি, টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং ডিটেল থাকবে, তারপরে কনক্লুডিং সেন্টেন্স থাকবে। এইরকম স্টাইলে একটা প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফটা আমি তোমাকে সহজ, খুবই সহজভাবে তোমাদেরকে লিখে দিব। সেই প্যারাগ্রাফটার নাম হতে যাচ্ছে, দেখি কি হইতে পারে। 1 মিনিট। ওকে, সবাই রেডি তো? ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, এটা আমাদের আজকের ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক কি হবে? আহ রাইট আ প্যারাগ্রাফ অন বাংলাদেশ। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে তুমি কিন্তু বাংলাদেশের A to Z লিখবা না, এখানে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবা না। তুমি কি লিখবা? তুমি বাংলাদেশ সম্পর্কে যে কোনো একটা আইডিয়া দিবা, এবং ওই আইডিয়া গুলো কেন, ওই আইডিয়ার পিছনে 3টা পয়েন্ট, 3টা সাপোর্টিং ডিটেল, ঠিক আছে, এইটা তোমাকে লিখতে হবে। একটা প্যারাগ্রাফ অন বাংলাদেশ, এটার মার্ক কত? 10 মার্কস। ঠিক আছে, 10 মার্কসের জন্য 2-3টা সাপোর্টিং ডিটেল থাকবে এবং একটা টপিক সেন্স থাকবে। এখন বলেন, কেউ কেউ বুঝেন নাই এমন আছেন? স্যার এখন লিখবো? ইয়েস, এটা ক্লাস ওয়ান। ক্লাসে তোমরা শিখেছো কিনা এটা, কারণ ক্লাসে তো পড়ানোর বেশি কিছু বাকি নাই তোমাদের আসলে। ইংরেজিতে তোমরা প্র্যাকটিসের মধ্যে আছো, মানে প্র্যাকটিস সেশনের গুলোর মধ্যে আছো। আর মুখস্থ আইটেম কিভাবে পড়লে এগুলো গাইড করে দিলাম। এখন তোমাদের এখন ক্লাসের কাজই এটা, যে 30-এর মধ্যে, 8টা 30-এর মধ্যে বাংলাদেশ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখন কি নিয়ে লিখবা? বাংলাদেশের ন্যাচারাল বিউটি নিয়ে লিখবা, নাকি বাংলাদেশ ভালো, বাংলাদেশ খারাপ, বাংলাদেশ বসবাসের অযোগ্য নাকি যোগ্য, কি নিয়ে লিখবো পুরোপুরি তোমার ব্যাপার। বাট একটা প্যারাগ্রাফ লিখবা, যেটা একটা প্যারা হবে, একটা নির্দিষ্ট টপিক সেন্টেন্স বা আইডিয়া থাকবে, তারপরে কি সাপোর্টিং ডিটেল থাকবে 3টা, তারপরে লাস্টে কনক্লুডিং সেন্টেন্স থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? আর বলেন। এটা বুঝি নাই। কি বুঝেন নাই? প্যারাগ্রাফটা কিভাবে লিখবো আর কি? তুমি কখন ক্লাসে জয়েন করেছো? স্যার এই যে 8টার দিকে। 8টার দিকে। আচ্ছা বলো, আমি প্যারাগ্রাফ লেখার কি কি নিয়ম শিখিয়েছি, মানে কি কি পয়েন্ট বলেছি, কি কি করতে হয় প্যারাগ্রাফ লিখতে গেলে। মানে প্যারাগ্রাফের কয়টা অংশ এটা বলো একটু। 3টা। 3টা কি কি? এই যে মানে যেটা দিয়ে যেটা সম্পর্কে আর কি লিখবো, এই যে বাংলাদেশের ন্যাচারাল। তুমি এখনো ক্লিয়ার না। প্রথমটা হলো টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে তুমি প্যারাগ্রাফটা কি আইডিয়ার উপরে লিখবা, প্রথম লাইন বা প্রথম 2 লাইন, ঠিক আছে, তোমাকে বুঝাই দিতে হবে যে তুমি এই টপিকটার উপরে লিখতে যাচ্ছ। ঠিক আছে, ধরো তুমি লিখলা যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই এই বাক্যটা লেখা মানে তুমি এই পুরো প্যারাগ্রাফ বাংলাদেশের ন্যাচারাল বিউটি নিয়ে লিখবা। এই যে এটা হলো একটা টপিক সেন্টেন্স ছিল। এখন এরপরে তুমি এই ন্যাচারাল বিউটির 3টা পয়েন্ট, কেন বাংলাদেশ সবচেয়ে বিউটিফুল কান্ট্রি, এরকম 3টা পয়েন্ট মোট খুঁজে বের করার চেষ্টা করবে। এবং ওইগুলো তুমি ফার্স্টলি সেকেন্ডলি এভাবে দিয়ে দেখতে পারো যে প্রথমত বাংলাদেশে এইটা আছে, বাংলাদেশের ষড়ঋতুর দেশ। তারপরে বাংলাদেশে আর কি কি হয় না হয়, বাংলাদেশে অনেক রকমের পাখি, পশু পাখি, ফ্লোরা অ্যান্ড ফনা যেটা বলি, এই বিষয়গুলো আছে। এই যে এগুলো হলো সাপোর্টিং ডিটেল, তুমি যে আইডিয়াটা দিয়েছো এটাকে সাপোর্ট করছে। ঠিক আছে, তারপরে আর তুমি লাস্টে গিয়ে লিখবা কনক্লুডিং সেন্টেন্স, যেখানে তুমি পুরোটা সামারি দিতে পারো, অথবা তুমি যে টপিক সেন্টেন্স লিখেছো বা আইডিয়াটা দিয়েছো ওইটাকে রিস্টেট করতে পারো বা আবার বলতে পারো ঘুরায় ফিরায়, অথবা তুমি লাস্টে তোমার নিজের কোনো ওপিনিয়ন দিতে পারো। ঠিক আছে, নিজের কোনো ওপিনিয়ন দিতে পারো। তুমি বলতে পারো যে পার্সোনালি স্পিকিং, মানে বাংলাদেশের মতো কোনো দেশ আমি আর দেখি না, আই হ্যাভ নট সিন এনি আদার কান্ট্রি লাইক মাই কান্ট্রি। ঠিক আছে, মাই কান্ট্রি বাংলাদেশ। এই যে এটা তোমার পার্সোনাল একটা কমেন্ট।
এরকম তুমি দিতে পারো। এই হলো প্যারাগ্রাফের যে বিষয়টা। যদি আরো ডাউট থাকে তুমি আজকের ক্লাসের রেকর্ডটা দেখে ফেলবে ক্লাসের পরে। আপাতত 8:15 বাজে, ঠিক 15 মিনিট টাইম। 15 মিনিটের মধ্যে আজকে যেভাবে একদম তোমাদের বড়দের স্টাইলে প্যারাগ্রাফ রাইটিংটা শেখানো হয়েছে, তুমি যদি ডাউট থাকে, একটু ডাউট থাকতে পারে, তুমি জাস্ট রেকর্ড ক্লাসটা দেখলে আরেকবার বুঝে যাবে। একটা ক্লাস কিন্তু প্রথমবার যখন করো তখন বুঝতে অসুবিধা হয়, আর তুমি যখন আরেকবার করবা তুমি শিওরলি বুঝে যাবে সব। ঠিক আছে, স্টাইলটা ধরতে হবে জাস্ট তোমাকে। স্যার তো, হ্যাঁ বলেন। স্যার বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, এটা দিয়ে শুরু করলে মানে আমরা পুরোটা এই টপিকটার বিষয় নিয়ে লিখবো। এখন এটা এটাই দেখো, আরো তোমাকে বোঝাই, তুমি সেই চেষ্টা করেছো, বাট সাউথ এশিয়ান কান্ট্রি এটা একটা ফ্যাক্ট, এটাকে আর এক্সপ্লেইন করার কিছু নেই। এটা অনেকটা এরকম হয়ে গিয়েছে যে মাই স্কুল ইজ লোকেটেড ইন ঢাকা, তাই না? ধরো বাংলাদেশ সাউথ এশিয়ায় অবস্থিত, এটা ঠিক আছে, এটা তুমি প্রথম লাইন দিতে পারো, বাট এটা তোমার মেইন টপিক সেন্টেন্স না, কারণ এইটাকে তুমি আর এক্সপ্লেইন করতে পারতেছো না, তাই না? বাংলাদেশ সাউথ এশিয়ায় আছে, এটা কি আর এক্সপ্লেইন করা যায়? নো স্যার। এখন তো তুমি নিশ্চয়ই বলবে না যে বাংলাদেশ ইন্ডিয়ার এইদিকে, মায়ানমারের এইদিকে, চীনের এইদিকে, এভাবে তো আর বলবে না। এটা তো এক্সপ্লেইন হলো না। তাহলে তুমি ওইটা দিয়ে শুরু করতে পারো, বাট তোমার টপিক সেন্টেন্স হবে অন্য কিছু, যেটা তুমি এক্সপ্লেইন করতে পারবে আরো। ওকে স্যার। বুঝছো? ওকে। আচ্ছা, সবাই লিখে জমা দিবে। এখানে কিন্তু তোমরা 33 জন আছো, 33 জন কমপক্ষে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। ব্যাচ গ্রুপে সবাই জমা দাও। ওকে, টাইম স্টার্টস। সবাই লেখা শুরু করে দাও। নিজের মতো আগে ভাবো কি লিখবা, তারপরে তুমি ডিসাইড করো, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার্থে লিখে দেই। আমরা প্রথমে কি করব, প্রথমে আহ আমরা টপিক সেন্টেন্স যেটা, ঠিক আছে, আমরা প্রথম কাজ হবে আমাদের টপিক সেন্টেন্স, একটা সুন্দর টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বলতে কোনটা বোঝায়? মেইন আইডিয়া, ঠিক আছে। টপিক সেন্টেন্সটা হলো মেইন আইডিয়া প্যারাগ্রাফটা শুনবে, যেটা তুমি বলবে। প্যারাগ্রাফটা সব বলবে না। তারপরে সাপোর্টিং ডিটেল, টপিক সেন্টেন্সটাকে সাপোর্টিং করার জন্য সাপোর্টিং ডিটেলস, এগুলা কি? 1 2 3। তারপর লাস্টে কনক্লুডিং সেন্টেন্সেস। এই তিন স্টাইলে, তিনটা ওয়েতে আপনি ভাগে ভাগ করে প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে, আমি আর তোমাদের ডিস্টার্ব না করি, তোমরা হলো লিখে জমা দাও। হ্যাঁ, আমি আবার ক্লাসটা এখন এন্ড করছি না, ক্লাস চলাকালীন সবাই লিখে জমা দাও। ক্লাসটা নির্দিষ্ট সময় এন্ড করে দেবো ইনশাল্লাহ।
ওকে এভরিওয়ান, তোমরা সবাই জমা দিতে থাকো। আর 10 থেকে 15 মিনিট পরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বাংলা ক্লাসেও আমরা আজকে নতুন কিছু একটা শিখবো এবং জানবো।